সেই নুরুল হক নূরের ঘটনার পরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন, বিএনপি, এনসিপি, মানে এই তিনটি দলের সাথে বৈঠক, প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার আখ্যায়িত করে, বিএনপি, এনসিপি এবং জামায়াত। তারপরে একটা নোট দেখতে পেলাম, আমি একটা সূত্র থেকে জানতে পারলাম, আপনি জেনেছেন কিনা এই বিষয়ে সেটিও একটা প্রশ্ন, এবং তারপরে সে যদি জানেন, সেই একটা স্পেশাল রিমার্ক, এই মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন, মানে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকার? এটা আসলে নোট আছে কিনা আমি জানি না, আমি কোনো মিডিয়াতে মানে দেখিও নাই। যদি বিচ্ছিন্নভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে, আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি। সেই পথে আমি যাবো না। তবে এই বিষয়টা আপনার আপনিও জানেন না, মানে আমিও জানি না যেটা ঠিক কিনা। এখন তো অনেক খবর আসে, একটা সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু, যে কি ইনফরমেশন কি হয়েছে, এখানে কারা কারা পার্টিসিপেট করলো, অ্যাডভাইজাররা কারা ছিলেন, চিফ অ্যাডভাইজার কি মেসেজ দিলেন, সেখানে আসলে এই বিষয়গুলো, কোন দল কি বললো, এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে। আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে। আপনাকে এখানে আর্মিচিফের ব্যাপার না, একটা অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনূসই করতে পারবেন না। এটা অন্য কারোর উপর দায় চাপারও দরকার নেই, অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই। এটা ডক্টর ইউনূস হিমসেলফ পারবেন না। এই কারণে উনি হয়তো করবেন নির্বাচন, উনি বলছেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব জাতিকে, পারবেন না। উনি পারবেন না এই কারণে যে উনি নিজেই তো পক্ষপাত দুষ্ট ব্যক্তি। যে লোকের আমরা যে নিরপেক্ষ নির্বাচনটা কখন আশা করি, আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে উনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই, উনি নিজের কোনো দলের সঙ্গে নাই, উনার নিজের কোনো দল নাই এবং উনার কোনো স্বার্থ নাই। এখানে তো উনার নিজের দল একটা আছে, এনসিপি যে ডক্টর ইউনূসের দল, এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই দিচ্ছেন, একদম ডকুমেন্টেড। উনি এটা একটা পডকাস্টে, বিদেশি একটা ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা। তো ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলছেন তোমরা একটা দল করো, বলেন নাই? বলছেন তো। যেখানে উনার দল আছে ইলেকশনে, সেখানে উনি যদি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই। এখনই তো আপনি আমাকে বলেন, এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি ভোট পাবে? চ্যালেঞ্জ। এনসিপি কি জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পাবে কিনা দেখেন, পাবেই না। আপনারা জাতীয় পার্টিকে কোনো মিটিংয়ে ডাকেন না, অথচ জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধও করেন নাই। কিসের নিরপেক্ষ আপনি বলেন? আপনি আমাকে, আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন? এই গভর্নমেন্ট করছে? করে নাই তো। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, বাদ দিলাম। জাতীয় পার্টি তো নিষিদ্ধ করেন নাই, না করে তাকে আপনি কোনো মিটিংয়ে ডাকেন না। এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে, 35টা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, যে 35টা নাম আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সেখানে জাতীয় পার্টিকে আপনি কখনোই ডাকেন না। কেউ ডাকেন না, বলেন কেউ ডাকেন না। আপনি একটা কারণ দেখাবেন, ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে, ওই কারণটাকে সার্বজনীন কারণ, ওই কারণটাকে দেশের সমস্ত পাবলিক পছন্দ করে, স্বীকার করে, কয় না তো। তাহলে আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতে পারেন ওদের রাজনৈতিক করছি, জাতীয় পার্টিকে আপনি ডাকেন না কেন? কোন লজিক নাই, বলতে পারবে না। ওনাদের মনে হচ্ছে, ওনার বাচ্চারা বলছে যে এটা স্বৈরাচারের দোষ, ডাকা যাবে না, ডাকেন নাই। জি, মানে এই জবাব দিতে বা এই ব্যাখ্যাগুলো আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু সেনাপ্রধানের প্রসঙ্গে কথা বলছিলাম, মানে ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধান, কে থাকবেন সামনে বা কে টিকবেন, এই একটা আলোচনা শুরু হলো। মাঝখানে আমরা সেনাপ্রধানের বেশ একটা নড়াচড়া দেখলাম প্রধান বিচারপতি, যেটিকে আসলে বলা হচ্ছে নজিরবিহীন একটা বৈঠক, কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে। সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, রাষ্ট্রপতির সাথে বৈঠক, একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো। এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে? সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয়? দেখেন, এটা স্বাভাবিক না, এই কারণে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার দেখা করবেন, এটা করেন, সবসময় করতে পারেন। উনি কেন করেছেন? নানা ধরনের গুজব আছে বাজারে, আসলে এটা অস্বীকার করা যাবে না। বাট সেটা যেহেতু গুজব নিয়ে আমরা আলোচনা করতে পারবো না।
তবে সেনাপ্রধান কখনো এর আগে চিফ জাস্টিসের সঙ্গে খুব দেখা করেছেন এরকম আমার মনে পড়ে না, হয়তো করেছেন, আমার মনে পড়ে না, এটা আনইউজুয়াল। আর রাষ্ট্রপতির সঙ্গে উনি দেখা করতে গিয়েছেন যে বিদেশ থেকে আসার পর নাকি দেখা করার একটা কনভেনশন আছে, ভিত্তি আছে। তো এই রীতি তো ভাই আগে কখনো দেখি নাই, উনি তো এর আগে ওরা অনেক দেশে গেছেন, দেখি নাই। এবং তারও চেয়ে বড় কথা, এই রীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হলো সরকার প্রধানের ক্ষেত্রে। শেখ হাসিনা কিন্তু করতেন, উনি বিদেশ থেকে এসে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন। এই রীতিটা মেনটেন, এটা আইন না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রীতি, একটা ভদ্রতা, সৌজন্যতা। ডক্টর ইউনূস কি একবারও গেছেন? একবারও যান নাই। অথচ আইন অনুযায়ী দেখেন, জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন 5 তারিখে যে এটা একটা সাংবিধানিক সরকার, উনি এই কথাটা উচ্চারণ করেছেন। তার মানে ওনার সরকারটা সাংবিধানিক। তাই সাংবিধানিক সরকার হইলে পরে ওনাকে প্রধান উপদেষ্টা কে নিয়োগ করছে? রাষ্ট্রপতি নিয়োগ করছে। উনি কার প্রধান উপদেষ্টা? উনি তো উপদেশ দিবেন, কাকে দিচ্ছেন উপদেষ্টা? উনি কার প্রধান উপদেষ্টা? উনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আমি যদি এটাকে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে ভাবি, যদি এটা তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়টা যে সংবিধানে নাই, সাংবিধানিক সরকার নাকি হয়েছে এটা। ও সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের কথা বলছে, সেই কারণে সাংবিধানিক সরকার। তাহলে এটা কিভাবে হলো ভাই? এই সমস্ত প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না আপনি। আসলে এটা একটা জোড়াতালি সরকার। জি, আমি আসলে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়ে একটু প্রশ্ন করি। দেখেছেন সেই 106 যে রেফারেন্সটা সুপ্রিম কোর্টের হলো, কারণ এটা নিয়ে অনেক আলোচনা আছে, আপনি দেখেছেন কি? আমি অনেকের সাথে কথা বলেছি, কেউ আসলে পাই নাই যিনি দেখেছেন। আমি পরে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমার অনুষ্ঠানে বলেছেন তিনিও দেখেন নাই, কিন্তু পরে তিনি আমাকে একটা কপি পাঠিয়েছেন 106 রেফারেন্সের। আমি ওইটা দেখেছি, কিন্তু আপনি কি কোনো রেফারেন্স দেখেছেন? আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যিনি দেখেছেন। আমি দেখি নাই, বরং একটা সন্দেহের কথা বলি, সেই সন্দেহটা হলো ওই রেফারেন্সে কে দিয়েছে? আপিল বিভাগ, আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ। কিন্তু তার মানে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ মানে ওই সময়কার যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি ওখানে থাকবেন, ঠিক কিনা? ফাইন। কিছুদিন আগে সেনাবাহিনী একটা তালিকা প্রকাশ করছে যে সেনানিবাসে কারা কারা আশ্রয় নিয়েছিল, যে 6 শতাধিক লোক আশ্রয় নিয়েছিল। সেখানে 8 নম্বরে হলো গিয়ে প্রধান বিচারপতি, এবং তারা 5 তারিখে ওখানে আশ্রয় নিয়েছিল। 2 জন বিচারপতি ছিলেন ওই তালিকায়। হ্যাঁ, এবং প্রধান বিচারপতি সেনা নিবাসে থাকেন। তাহলে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ কিভাবে দিল এটা? 106 আমি জানি না, আমি বলতে পারবো না। বাট এটাই হলো একটা আলোচনা হচ্ছে। এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি এটা কোনো দায়িত্ব নিচ্ছি না। বাট আমি এই প্রশ্নটা করছি যে উনি যদি ওখানে থাকে তাহলে এখানে কিভাবে উনি এটা দিলেন, মানে আপনার বললেন এই পরামর্শ দিলেন, আমি জানি না। তবে যাই হোক, যেহেতু তারা বলেছে এবং ঘোষণাপত্রে যেহেতু আছে যেটা একটা সাংবিধানিক সরকার, তো তাদের সংবিধান মেনেই চলা উচিত। দেখেন, আমি একটা কথা বলি, অনেক কথাই এখন বলা হয় না। যার হাতে ক্ষমতা থাকে তাকে কেউ প্রশ্ন করতে চায় না, বাংলাদেশের যে প্র্যাকটিস। তবে অথচ প্রশ্নটাই করা উচিত, আমাদের করতে চায় না, যে কারণে সবাই চুপচাপ থাকে। হাসিনা মনে অনেক আকাম কুকাম করছেন, কেউ প্রশ্ন করে নাই। কেউ হাসিনাকে প্রশ্ন করে নাই যে আপনি রাষ্ট্রীয় যে ক্ষমতা ভোগ করেন, আপনি যে প্রোটোকল ভোগ করেন, সেই প্রোটোকল আপনার বোন কিভাবে ভোগ করে, কেউ প্রশ্ন করে নাই। কিন্তু করা উচিত ছিল। এটা সংবিধানে কোথাও আছে যে প্রধানমন্ত্রী বোনও এরকম সমান ক্ষমতা ভোগ করবে? আছে কোথাও? তুমি তো ভোগ করছে, ওনার বোনের ছেলে মেয়েরাও করছে। তো কেউ প্রশ্ন করে নাই কেন? উনি তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অসীম ক্ষমতার অধিকারী, উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা, এরকম পাওয়ার ছিল তার। এখন তো করতেছে, এখন তো এই প্রশ্নগুলো আসতেছে। তো এটাও কিন্তু এরকম, এখন কেউ করছে না, পরে করবে। আবার যেখানে ইউনূস সাহেব বলেন এটা সাংবিধানিক সরকার, তো এই সরকার চলে যাওয়ার পর উনি কি কি সংবিধান লঙ্ঘন করেছেন সব হিসাবে কিন্তু পরবর্তী সরকার করতে পারবে। পরবর্তী সরকার না করলে কোনো নাগরিকও করতে পারবে যে উনি তো সাংবিধানিক সরকার বলার পরেও সংবিধানের এই বিষয়গুলো লঙ্ঘন করেছেন। তখন ওনাকে এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, যদি তিনি ততদিন জীবিত থাকেন। বয়স তো হয়ে গেছে। মানে ওই যে চোর পালানোর পরে বুদ্ধি বের হইতো লাভ নাই। আমাদের দেশে সবসময় চোর পালায় যায়, তারপরে তো ওইসব কি হয় না। আমি আপনাকে বলি, আপনার বাসায় ডাকাত পড়লো, ডাকাতের হাতে অস্ত্র আছে, আপনি ডাকাতের সঙ্গে বাসে যাবেন?
আপনি বলবেন ভাই তুমি কাজটা ঠিক করতেছো না, বলবেন। আপনারা বলবেন ভাই যা আছে নিয়ে যাও, কিন্তু ও চলে যাওয়ার পরে আপনি মামলা করবেন না? করবেন তো। ও চলে যাওয়ার পরে তারপরে আবার যখন সেটা চলে যাবে, ওই যে সরকার বদলের সাথে সাথে বিচার ব্যবস্থা সবকিছু বদলে যাবে, ওই মামলা, জি মানে চোর না আসলে ডাকাত পড়েছে বাসায়, এরকম একটা ব্যাপার কি? তাহলে আমি তাহলে ওই যে ওই ঘটনাটাতে আসি, সেনা প্রধানের যে, আমি কিন্তু এই সরকারকে ডাকাতের সঙ্গে তুলনা করছি, এটা আবার বলেন না। হ্যাঁ না এটা না বললাম, আপনি আগের সরকারের কথাও বলেছেন, শুধু এই সরকারের কথাই বলছেন না, মানে সেটাই একটু আলোচনায় আনছি যে মানে আপনিও বলছিলেন যে এরকম ঘটনা দেখেন নাই প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের মধ্যে, তাহলে কেন হলো? এটা নিয়ে যে গুজব গুঞ্জন অনেক কিছু আছে, মানে আমরা তো পরিষ্কার হলাম না, তাহলে তো এইগুলো তো ছড়াতেই থাকবে, কেন হলো বলেন তো? আমি তো এখন গুজব নিয়ে কথা বলা যায় না, গুজব আমি বলবো ভিত্তিটা কি। তবে যে সমস্ত আলোচনা হচ্ছে, আলোচনা করে বলতে পারি যে কি হচ্ছে আলোচনা। যেমন আমি একটা আলোচনা শুনেছি এরকম, যেমন ধরেন আমরা কিন্তু গুম নিয়ে খুব আলোচনা করছি, তাই না? যে আওয়ামী লীগ আমলে অনেকগুলো গুম হয়েছে। এই যে গুমগুলি কে করেছে? শেখ হাসিনার অর্ডারে গুম হয়েছে। শেখ হাসিনাকে সবাই বাড়িতে বাড়িতে যে সবাইকে ধরে নিয়ে আসছে? কাউকে না কাউকে দেশে আনায়, অর্ডার করছে, একজন জেনারেল হয়তো বলছে অথবা ব্রিগেডিয়ার হয়তো বলছে ধরে নিয়ে আসো। সেখানে মেজর ছিল, ক্যাপ্টেন ছিল, নানা রকম র্যাঙ্কের লোক ছিল না? আচ্ছা, তারা কি অপরাধী? খেয়াল করেন। আবার ধরেন পুলিশের যে লোকগুলি গুলি করছে, তারা কি অপরাধী? সে যদি বলে আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ওসি অথবা এসি তারা আমাকে অর্ডার করছে ফায়ার করো, আমি ফায়ার না করে কি করবো? আমি করছি। আর আপনি ওসিকে ধরলেন, তুমি কেন তাকে বললো ফায়ার করতে? সে বলে আমার এসপি সাহেব বলছে আমাকে দেখা মতো ফায়ার করবা, নাহলে আমার চাকরি থাকবে না, আমি করছি। আপনি এসপি কে জিজ্ঞেস করলেন, এসপি বলবে ডিআইজির কথা, ডিআইজি কে জিজ্ঞেস করবেন, সে বলবে আইজির কথা, আইজি কে জিজ্ঞেস করবেন, সে তখন রাজসাক্ষী হয়ে গেছে, সে বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে প্রধানমন্ত্রীর কথা, বলবে তো। তাহলে মামলার আসামি কে কে হবে? প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আইজি হবে, ডিআইজি হবে, এসপি হবে, ওসি হবে, পুলিশ হবে, হবে না? হবে তো। গুম যখন হয়েছে আসামি কে হবে? হাসিনা হবে। হাসিনা যাদেরকে বলেছে যদি ডিজিএফআই হয়, ডিজিএফআই চিফ হবে, ডিজিএফআই এর অধস্তন যারা আছে তারাও হবে, যারা এর সঙ্গে জড়িত ছিল তারাও হবে, এরকম সিরিয়ালি অনেকেই হবে। বিচারটা তাদের কোথায় হবে? তাদের বিচারে এই ট্রাইব্যুনালে হওয়া উচিত। ট্রাইব্যুনালে বিচারে এখন পর্যন্ত কারোর নাম দেখছেন? শুরু হয়েছে? হয় নাই। গুজব আছে যে তাদের বিচার যাদের ট্রাইব্যুনালে না হয়ে সেনা আইনে হয়, সেই জিনিসটা বলার জন্য হয়তো বা সেনাপ্রধান ওনাদের সঙ্গে আলাপ করছেন, হতেও পারে। এটা কিন্তু আমি কনফার্ম না, আমি জানি না, বাট এটা আলোচনা, এই গুজবটা কিন্তু হচ্ছে বাজারে। যদি ওনারা ক্লিয়ার করতেন, যদি সেনাপ্রধান ক্লিয়ার করতেন, আইএসপিআর ক্লিয়ার করতো যে কেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত। যখন আপনি ক্লিয়ার না করবেন, অস্পষ্ট রাখবেন, চুপ থাকবেন, তখন কিন্তু এই ধরনের গুজব ডালপালা বেলতেই থাকবে। এটাই দুনিয়ার নিয়ম। যখন অস্পষ্টতা সেখানে সন্দেহ, যেখানে সন্দেহ খুব দ্রুত বেগে ডালপালা গজায়। এবং সেই গুজব নিশ্চয়ই ক্ষতিকারক, যার কারণে অনেক সত্য ঘটনাকেও গুজব বলে উড়িয়ে দেওয়া যায়। যেমন আসিফ নজরুল বললেন, আইন উপদেষ্টা, তিনি বললেন এই সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক সম্পর্কে তিনি জানেন না এবং এটা নাকি গুজব। জি, মানে কি বলবেন এখন? বলেন, এখন উনি জানেন না অথবা জেনেও না বলছেন, কোনটা আমি জানি না। যদি জেনে না বলেন তাহলে তো মিথ্যা বলছেন। আর যদি আসলেই না জানেন, নাও জানতে পারেন, ওনার সব জানতে হবে তা তো না। ওনার মানে চিফ জাস্টিস কোথায় যাবে, অমুক জাস্টিস কোথায় যাবে, সব তো উনি জানবেন না। তবে এটা তো একটা বড় ঘটনা, এটা ওনার জানাটা স্বাভাবিক। তবে পৃথিবীতে অস্বাভাবিক ঘটনা তো ঘটে, হতেও পারে, আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, হতেও পারে। আচ্ছা, আর একটা জিনিস, সেনা প্রধান নাকি আবার প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে আসছেন গুজবে কান দেবেন না, প্রেস সচিব আবার পরবর্তীতে এটি বলেছেন। মানে এটিও কি আপনি বুঝতে পারেন যে সেনা প্রধান কেন এটা, মানে জানি না। জি, আমি জানি না কি কারণে বলবেন, কেন বলতে পারেন, ওনার মনের কথা বলতে পারবো না। তো যদি উনি বলেও থাকেন, দেখেন
সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং হয়েছে, অনেক কথাই তো হয়েছে, কিন্তু যখন এটাকে প্রেস রিলিজ হিসেবে যখন আপনি মিডিয়াতে পাঠাবেন, যারা পাঠাবেন তাদের কেয়ারফুল হওয়া উচিত যে কোন কোন শব্দটা ব্যবহার করলে তার আফটার ইফেক্ট কি হতে পারে। আমার মনে হয় এই নিউজের এই প্রেস রিলিজের ক্ষেত্রে তারা সেভাবে সেটা চিন্তা করেন নাই, অথবা উল্টোটা এমনও হতে পারে তারা এটা ইন্টেনশনালি করেছেন, মানুষের মধ্যে গুজব এই আলোচনাটা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো ইন্টেনশনালি করেছেন। তা না হলে এই কথাটা সেনা প্রধান উপদেষ্টাকে কি বলেছেন এগুলো এই শব্দটা ব্যবহার করে প্রেস রিলিজ দেওয়া, আমি মনে করি এটা খুব পেশাদার কোনো কাজ হয় নাই। আর এটাও একটা প্রশ্ন যে সেনা প্রধান কেন এই কথা বলবেন, মানে যেখানে প্রধান উপদেষ্টার যাবতীয় তথ্য, গোয়েন্দা তথ্য আসবার সুযোগ আছে, তিনি কেন গুজবে কান দেবেন? আর এই পরামর্শ সেনা প্রধানের কেন প্রধান উপদেষ্টাকে দিতে হবে? আমি আসলে বিষয়টি স্পষ্ট হই নাই, এই জন্যই ভাবলাম আপনার কাছ থেকে একটু জানি। শেষ প্রশ্ন করি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটির ব্যাপারে সরকার বারবার বলছে না, কোনোভাবেই না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু নানান রকম অনিশ্চয়তার কথা আছে যে যারা আসলে নানান রকম শর্ত জুড়ে দিচ্ছেন তারা নির্বাচন চান, কিন্তু তার আগে অনেক যদি তবে আছে। আমি সেদিনও একজন বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করছিলাম যে তাদের একটা দেখা যাচ্ছে জামাতের যেমন 300 আসনে মনোনয়ন দেওয়া আছে, আবার এদিকে নানান রকম যদি কিন্তু তবে আছে, তাদের প্ল্যান এ প্ল্যান বি আছে, আপনাদের কি প্ল্যান বি? তো তিনি বলছিলেন যে আমাদের কোনো প্ল্যান বি নেই। আপনার কি মনে হয় বিএনপি আসলে প্ল্যান বি ছাড়া চলছে? নির্বাচন যদি না হয় বিএনপি তখন কি করতে পারে, বা তাদের কি কোনো কিছু আছে জানা শোনার পরিকল্পনা? বিএনপি মনে করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, বিএনপি মোটামুটি কনফার্ম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এটা মনে করি এই কারণে যে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির কথা বলেছেন, এই প্রথমবার উনি সুনির্দিষ্টভাবে বলেছেন, এবং বলার পরের দিনই উনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। মানে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা আসার পর থেকে যা যা হওয়া দরকার তাই হচ্ছে। এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো নানা ধরনের অজুহাত, নানা ধরনের দাবি দেওয়া তুলতেই পারে, এগুলো তাদের যার নির্বাচনী স্ট্র্যাটেজি, তাই তারা হয়তো এইগুলো নিয়ে মাঠে নামবে, জনগণের কাছে যাবে, কিন্তু নির্বাচন হবে না এমন কোনো কথা এখন পর্যন্ত কেউ বলে নাই। বলেছেন তো পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না, উনি বলেছেন মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা এই দুটো দলই তো আসলে এই দুজনই তো একই দলের, এবং যে দলের এখন নিবন্ধন হয়নি আর কি, কাজে এটাকে কতটা গুরুত্ব দেওয়া যাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। জামাত টিআর চাচ্ছে, কিন্তু জামাত কখনো বলে নাই যে টিআর না হলে আমি নির্বাচনে যাব না, এ কথা বলে নাই। জামাত নির্বাচনের দল, আর যদি এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচনে কিছু যায় আসে না, কারণ এনসিপি গেলেও যে খুব একটা প্রভাব এনসিপি ফেলতে পারবে এই নির্বাচনে এটা আমার কাছে মনে হয় না, এনসিপি নিজেও আশা করে কিনা আমি জানি না। কিন্তু ডক্টর ইউনূসের দল আপনি বলছিলেন, হ্যাঁ হয়েছে, হতেই পারে। ডক্টর ইউনূসের দল তো আগেও একটা করছিল, ওটা কি হয়েছে? 1 মাস মানে 3 মাস না যেতে গোত্তা খাইছে, ওটা কি হয়েছে? উনি কি একদম পলিটিশিয়ান হিসেবে খুব বিরাট নাকি? ডক্টর ইউনূসের রাজনীতি বুঝেন কিনা এটা তো আমার সন্দেহ আছে। জি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল। শুনছি আমরা জুলাই সনদের ভিত্তিতেই হবে নির্বাচন, কিন্তু জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনে অনেক কিছু হয়ে যাচ্ছে, এখন বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠানো হচ্ছে সেই বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে। দেখা যাক সেই প্রসঙ্গে নিশ্চয়ই সামনে কখনো কথা হবে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে অনেকটা সময় দিলেন।